স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। কোটা আন্দোলনের সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের মৃত্যুর ঘটনা তদন্তে বিদেশি প্রযুক্তি সহ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীকারী দল জামায়াতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে কোটা আন্দোলনে সহিংসতার জন্য সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এসব নিয়ে আজ কথা বলবো একাত্তর সংযোগে। সাথে রয়েছি আমি ঝুমুর বাড়ি এবং আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাহিদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ, এবং ব্যারিস্টার তানজিবুল আলম, আইনজীবী। সুপ্রিম কোর্ট দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর সংযোগে, এবং দর্শক আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি পুরো আলোচনায় আমাদের সাথে থাকার জন্য। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালিত হয়েছে। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণের পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব উপাসনালয়ে নিহতদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সকল সরকারি বেসরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা দিনটি উপলক্ষে কালো ব্যাজ ধারণ করেন। বিভিন্ন অফিসে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া এবং প্রার্থনা করা হয়। এছাড়া বিভিন্ন জেলা ও ইউনিটে কালো ব্যাজ ধারণ এবং শোক সভা করে রাজশাহী আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। এই প্রসঙ্গে কথা বলতে চাই। প্রথমে জাহিদুল হাসান পিন্টু, শোক তো আমরা পালন করলাম এবং এই শোকের দাবিকে রয়েছে যেই সহিংসতা, সেই সহিংসতা নিহতদের স্মরণে আজ শোক পালিত হলো। শোকদের জাতীয়ভাবে পালন করা হলো। আপনার মন্তব্য জানতে চাই, কেমনভাবে পালিত হলো আজ? ধন্যবাদ। দেখেন, এটা সরকার ঘোষণা করেছে, সরকারের পক্ষের লোকজন অথবা যারা এই শিক্ষার্থী সহ বেশ কিছু মানুষের মৃত্যুতে যারা ব্যথিত, সবাই তো শোক পালন করবে যে যার অবস্থান থেকে। আর যারা আন্দোলনকারী ছিল বা আপনার ওই কি বৈষম্য বিরোধী ব্যানারে যারা কোটা বিরোধী আন্দোলন করেছে, তারা আবার অন্যভাবেও পালন করেছে। এখন শোকটা সম্পূর্ণ আমি মনে করি ব্যক্তিগত। আমি কিভাবে পালন করব আমার ব্যাপার, আপনি কিভাবে পালন করবেন আপনার ব্যাপার। সরকার একটা রাষ্ট্রীয়ভাবে বলতে পারে, যেহেতু অনেকগুলো মানুষের প্রাণহানি ঘটেছে। সো আমি এটাকে, এই শোককে আমি রাজনীতির সঙ্গে মেলাতে চাই না। এটা আমার ব্যক্তিগত অনুভূতি, আমি ব্যক্তিগতভাবে এটা পালন করতে চাই। দেখুন, এই শোক তো একটা অংশ, যে যারা নিহত হয়েছেন তাদের জন্য এই শোক, যারা এই সহিংসতায় নিহত হয়েছেন তাদের একটি দাবিও রয়েছে তার বিচারের, তদন্তের, এবং না, এটা শোনেন, এই দাবিটা তো খুবই স্বাভাবিক দাবি। এটি আপনি দৃশ্যমান দেখতে পাচ্ছেন কিনা? এটি শোককে কি তার অংশ মনে করছেন কিনা? না, এটা শোক তো পালন করবে, যে কোনো মানুষের মৃত্যুতেই মানুষ যার বিবেক আছে সে শোক পালন করবে, ব্যথিত হবে, কষ্ট হবে মানুষের মৃত্যুতে, খুবই স্বাভাবিক। আর এই ইস্যুতে আপনার যেটা বলছেন যে বিচারের দাবি, তদন্তের দাবি, এই দাবিটা কে করবে না বলেন? এটা সরকারও তো বলছে করবে। প্রধানমন্ত্রী তো আজকে বিদেশি প্রযুক্তির সহায়তার কথাও বলে দিয়েছেন, দরকার হলে সেটাও ব্যবহার করা যাবে। তো আমি বলি কি, এটা আপনার সময় সাপেক্ষ ব্যাপার। আপনি আজকে দাবি করলেন কালকেই হত্যার বিচার হয়ে যাবে তা না। তো আমাদের দেশে যে সমস্যাগুলি হয়, অতীতে আমরা যেগুলো দেখেছি, এই সমস্ত তদন্তগুলো ঠিক মতো করা হয় না। আবার অনেক সময় এগুলোকে রাজনীতিকরণ করা হয়। এই পক্ষে গেলে এক দল এক কথা বলে, বিপক্ষে গেলে আরেক দল আরেক কথা বলে। মানে আপনি নির্মোহভাবেও যদি তদন্ত করে রিপোর্ট দেন, এটাকে এমন পলিটিসাইজ করা হয়, এটাকে আর আপনার এগুতে দেওয়া হয় না। তো আমি মনে করি যে এই ঘটনাগুলোর, যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে বা মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটা পুলিশের গুলি হোক অথবা আপনার সন্ত্রাসীদের গুলি হোক অথবা গণপিটুনি হোক, যেভাবেই হোক মানুষের মৃত্যু ঘটেছে। এই মানুষগুলোর মধ্যে আপনার শিক্ষার্থীর সংখ্যাও একটা উল্লেখযোগ্য। তো আমি মনে করি প্রতিটি ঘটনা আলাদা, এক একটি ঘটনার এক একটি কারণ আছে। প্রত্যেকটারই ইন্ডিভিজুয়ালি বা যেভাবে হোক এটা তদন্ত করে একটা রিপোর্টটা দিতে হবে এবং সেটা গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য হতে হবে। কিন্তু সেটি তো একটি সময় সাপেক্ষ। অবশ্যই আপনার এই সময়টা আবার
বছরের পর বছর যেন নেওয়া না হয়, সেটির যে প্রাথমিক ধাপ, সেটির যে প্রাথমিক হবে। ধাপ, অর্থাৎ সবকিছুরই তো শুরু করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু শুরু করতে হবে। আমাদের সাথে ব্যারিস্টার তানজিবুল আলম রয়েছেন। আপনার কাছ থেকে জানতে চাই, এই যে তদন্তের গতি প্রকৃতি, সেটি কেমন দেখছেন? কতটুকু দ্রুত মনে হচ্ছে, বা এখন পর্যন্ত যে প্রাথমিক ধাপ, সে ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখেন, আইনের ভাষায় একটা কথা বলি, সেটা হচ্ছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড বলে একটা কথা আছে। তো এটার প্রতি অবস্থান হিসেবে জাস্টিস হারিড, জাস্টিস ব্যারিড, মানে আপনি যদি বেশি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু ওই জাস্টিসের কবর হয়ে যায়। তো জাস্টিস ডিলে করে যেরকম ডিনাই না করা হোক আমরা চাই, তাড়াহুড়া করতে গিয়ে ওই জাস্টিসের কবর রচনা না হোক, ওইটাও চাই। তার মানে হচ্ছে কি, আপনি কত তাড়াতাড়ি করলেন কিংবা কত দেরি করে করলেন, এটা চেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিটা বিষয়েরই আইনি পদক্ষেপেরই একটা ন্যাচারাল ফ্লো আছে। সো এই ফ্লোটা যদি জেনুইনলি কিংবা আপনার বোনাফাইডে ওয়েতে ব্যবহার করা হয়, তাহলে এই ধরনের সিচুয়েশনগুলোতে একটা রিজনেবল সময়ের মধ্যে তদন্তও শেষ করা সম্ভব, এবং সেই তদন্ত শেষে যারা দোষী সাব্যস্ত কিংবা অভিযুক্ত হবেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করাটাও সম্ভব। আপনি নতুন যেসব আইনগুলো হয়, বিশেষ করে ধরুন স্পেশাল আইন যেগুলো হয়, প্রতিটা আইনে একটা জিনিস খুব ইনভেরিয়েবলি দেখতে পাবেন, সেটা হচ্ছে আইনেই বলে দেওয়া থাকে যে এই ধরনের অপরাধ 90 দিনের মধ্যে তদন্তকারী কর্মকর্তা শেষ করবেন। তিনি যদি 90 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারেন, তাহলে তাকে আরও 30 দিন সময় দেওয়া হবে, 120 দিন পর্যন্ত সময় দেওয়া হবে, এবং তিনি 120 দিনের মধ্যে তদন্ত শেষ করবেন। কিন্তু কেন 90 দিনে শেষ করতে পারেন সে কারণটাও লিপিবদ্ধ করবেন। 120 দিন পার হয়ে যাওয়ার পরেও যদি তাকে তদন্ত অব্যাহত রাখতে হয় কিংবা আর ডিলে হয়, তখন কিন্তু তাকে কোর্টের কাছ থেকে পারমিশন নিতে হয়। তার মানে হচ্ছে আমরা এর আগেও দেখেছি যে কোর্টের কাছ থেকে পারমিশন নিয়ে 100-র অধিকবার সময় নানা রকম তদন্ত কমিশন গঠন করার পরও সেটি পেছানো হয়েছে। এই ইতিহাসও তো রয়েছে। তাহলে এখন যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেখানে আসলে দিন বেঁধে দিয়ে বা সেটি কি আসলে কি লাভজনক হবে কিনা? না, আপনারা যে বিচার বিভাগীয় তদন্তের যে কথা বলছেন, আমি কিন্তু ওইটা মিন করি নাই। আমি বলছি যে অপরাধের এখানে যে দাবিটা, সেটা কিন্তু বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন প্রকাশ কিংবা একটা সার্টেন ডেটের মধ্যে, সেটা আপনার প্রশ্নটা ছিল যে তদন্ত বিষয়টা সেটা ধীরে গতিতে হওয়া ভালো নাকি দেরি করে হওয়া ভালো, মানে মানুষের আস্থার বিষয় থেকে যদি বলি যে অপরাধ যেগুলো হয়েছে সেগুলো যদি শাস্তি বিধান করতে চান, তাহলে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956-এর আন্ডারে যে তদন্ত কমিশন হয়েছে, সেটা তদন্ত কমিশন, সেটা কিন্তু অপরাধের তদন্তের জন্য যে ইনভেস্টিগেশন সেটা না, কিন্তু এটা ইনকোয়ারি কমিশন। তো দুটার আইনগত পার্থক্য আছে। তিনি ওখানে তার প্রতিবেদন দিবেন, কমিশনের যিনি আছেন মাননীয় বিচারপতি, তিনি তার টার্মস অফ রেফারেন্স অনুযায়ী, তার তদন্ত অনুযায়ী তিনি রিপোর্ট দিবেন। সেই রিপোর্ট পাবলিশ হতেও পারে, না হতে পারে, সেটা আইন অনুযায়ী সরকারকে ডিসক্রিপশন দেওয়া হয়েছে। এবং সেখানে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে রিপিটেড না হয় সে বিষয়েও তিনি তার রিকমেন্ডেশনও দিবেন। কিন্তু সেটার সাথে যে আমরা যেগুলা বলছি যে এতগুলা লোক মারা গেল, এগুলা প্রতিটা ঘটনার পিছনে একটা ক্রিমিনাল এলিমেন্ট আছে কিনা, কিংবা এই কোন প্রেক্ষিতে এই ঘটনাটাকে আপনি অপরাধ হয়েছে কি হয় না, এটা যদি কনক্লুশনে আসতে হয়, তাহলে কিন্তু আপনাকে আইন অনুযায়ী একটা তদন্তের ব্যবস্থা করতে হয়। আপনারা জানেন, বাংলাদেশের যে কোনো নাগরিক যদি না সে ন্যাচারাল ডেথের কারণে মৃত্যু না হয়, তাহলে প্রতিটা আনন্যাচারাল ডেথের জন্য একটা রিপোর্টিং প্রক্রিয়া আছে। আপনি রিপোর্ট না করে, ইভেন কেউ যদি আত্মহত্যা করে, তাও আপনাকে রিপোর্ট করে, আনন্যাচারাল ডেথ রিপোর্ট করে, তখন আপনাকে তাকে কবরের ব্যবস্থা করতে হবে। এখন রাস্তায় প্রসেশন করতে গিয়ে কিংবা মিছিল দেখতে গিয়ে কিংবা ঘরে বসে যদি কেউ গুলিবিদ্ধ হয়ে মারা যায়, এটাকে আপনি কখনোই বলতে পারবেন না যে এটা ন্যাচারাল ডেথ হয়েছে। তার মানে এই যে ঘটনাটা ঘটলো সেটা ন্যাচারাল ডেথ না। সেটা যদি ন্যাচারাল ডেথ না হয়ে থাকে, তাহলে এখানে এই যে ডেথের কারণে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি হয় না, সেটা তদন্ত বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ল এনফোর্সিং এজেন্সিকে করতে হয়, এটাই নিয়ম। প্রশ্নটা হচ্ছে, এই যে দাবিটা আসতেছে, সেই দাবিটা হচ্ছে যে আমরা মনে করছি যে এতগুলা লোক যারা মারা গেছে পুলিশের গুলিতে হোক কিংবা লিঞ্চিংয়ের মাধ্যমে হোক কিংবা অন্য কোনো উপায়ে হোক, প্রতিটা মৃত্যুর ঘটনায় একটা অপরাধ হয়েছে কি হয় না সেটার
একটা তদন্ত হওয়া উচিত, এবং যদি হয়ে থাকে তাহলে যারা জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এটা কিন্তু আসলে দাবি হওয়ারও দরকার নাই, এটা আইন অনুযায়ী সাংবিধানিক যে বিধান আছে সেটা অনুযায়ী সরকার এই বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য। প্রশ্নটা হচ্ছে সেটা কত তাড়াতাড়ি আপনি করবেন কিংবা কত ডিলে করবেন। এখন যেহেতু প্রশ্নটা দাবির এসেছে, সেই জন্য যদি সরকার প্রকৃতই আসলে এই দাবিগুলোকে অ্যাপ্রিসিয়েট করে থাকে, তাহলে তাদের একটা কর্মের মাধ্যমে দেখানো উচিত যে হ্যাঁ আমরা একজন আইন অনুযায়ী পদক্ষেপটা নিচ্ছি। আপনার একজন আইনজীবী হিসেবে আপনি কি দেখছেন যে সরকার এটি করছে কি করছে না? এখন আসলে টু আর্লি টু সে। সরকার একবারও বলে নাই যে আপনার ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছে তারা যে দাবিগুলো করেছে যে এই দাবিগুলো আমরা মানব না, কিংবা তাদের একটা দাবি হচ্ছে যে এইখানে তাদের কিছু কিছু অভিযোগ আছে, ফর এক্সাম্পল যে ল এনফোর্সিং এজেন্সির গুলিতে মারা গেছে যারা, তাহলে ল এনফোর্সিং এজেন্সি গুলি চালানোর সময় আইনের যে প্রসিডিউরগুলো আছে সেগুলো ওরা ফলো করে নেয়, দেয়ারফোর তাদের এই গুলি চালানোটা অবৈধ হয়েছে, এবং এই অবৈধ কর্মকাণ্ডের ফলে যে ব্যক্তি মারা গেছে সেইগুলোর জন্য এই ল এনফোর্সিং এজেন্সির সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। সরকার এখন একবারও বলে না আমি নেব না। এবং প্রশ্নটা হচ্ছে যে আপনি নেবেন না এটা বলেন নাই, কিন্তু আপনি ইমিডিয়েটলি নিচ্ছেন সেই প্রতিশ্রুতিও দেন নাই, কিংবা আপনার কোনো কর্মকাণ্ডে এখনো মনে হচ্ছে না যে আপনি টুয়ার্ডস দ্যাট ডিরেকশন আপনি আগাচ্ছেন। আমি মনে করি যে সরকার যদি তার এই অবস্থানটা পরিষ্কার করে, এবং অবস্থান যদি পরিষ্কার করতে হয় তাহলে অবশ্যই বলতে হবে আপনাকে যে আমি আসলে তদন্তটা করব। সো এটা যদি হয় তাহলে মনে হয় আসার জায়গাটা ফিরে আসবে। বলছে যে তদন্ত করবে, অন্যদিকে আমরা দেখছি যে গ্রেফতার চলছে, আবার অন্যদিকে এটাও দেখছি যে সহিংসতা যারা করেছে তাদের গ্রেফতার চলছে, কিন্তু যাদের গুলিতে হতাহত হয়েছে বা আমরা যেটি বিভিন্ন জায়গায় শুনছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জাহিদুল হোসেন পিন্টু, এই বিষয়ে আপনার একটা মতামত নিয়ে আমরা ব্রেকে যাব। না দেখেন, এই ব্যারিস্টার তানদীপ তো বিষয়টা ক্লিয়ার করলেন। তো এখানে আমি যেটা মনে করি যে যেহেতু একটু ডিলেমা মনে হচ্ছে, করবে না এটাও যেমন বলছে না, করবে এটাও দৃশ্যমান মনে হচ্ছে না, তো এটাই তো সমস্যা। এটা হলো সময়ের ব্যাপার, হয়তো কিছুদিন পর এটা দৃশ্যমান হবে। তো ভালো হতো আমি মনে করি যে সরকার তো দেখেছে কে কি করেছে, সরকারের কোনো ল এনফোর্সিং এজেন্সির কোনো ব্যক্তি যদি তার কাছে মনে হয়, এখন তো আপনার তদন্তর আগে তো সে আপনার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, একটা প্রাথমিক একটা বিভাগীয় ব্যবস্থা হয়তো 2-4 জনের বিরুদ্ধে নিতেও পারতো, এটা তাহলে একটু বোঝা যেত যে সরকার কাজ শুরু করেছে। তো এটাও আবার সরকারের তরফ থেকে আবার যুক্তি আসবে সে যেটার জন্য দায়ী, আমি এটা ডিটেল ইনভেস্টিগেশন ছাড়া কিভাবে করি। কিছু কিছু বিষয় আছে আপনার যেটা সাদা চোখে দেখা যায়, দেখবেন যে সরকারি কর্মকর্তা বা বিভিন্ন সময় যে সরকার ব্যবস্থা নেয়, প্রাথমিকভাবে একটা অভিযোগ ওঠে, একটা ব্যবস্থা নেয়, এরপরে তদন্ত করে ফাইনাল একটা ব্যবস্থা নেয়। সেই জায়গাটায় আমার মনে হয় সরকার একটু হাত দিলে বোঝা যেত যে না সরকার অ্যাক্ট করছে। এখন যেহেতু অনেকগুলো মানুষের মৃত্যু, মানুষের ভিতরে ক্ষোভ দুঃখ নানান কিছু থাকবে, সেই জায়গাটা প্রশমনের একটা বিষয় আছে, এই জায়গায় আমার মনে হয় সরকার একটু কাজ করা উচিত, কাজ করার রয়েছে। এবং সেই আলোচনার মধ্যে যখন আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশন এবং বিচার, একই সঙ্গে সহিংসতায় নানা রকম গ্রেফতার, এবং সেই সময় জামাত শিবিরের উপস্থিতি এবং তাদেরকে নিষিদ্ধ করার একটি কথা আমরা এখন শুনছি, যেটি 2-1 দিনের মধ্যে আইনের মাধ্যমে পাশ হবে। জামাত শিবিরকে নিষিদ্ধ করা কি সরকারের এই পদক্ষেপের একটি অংশ কিনা, বা আদতেও জামাত শিবির নিষিদ্ধ করলে কি হবে ঘটনা, সে প্রসঙ্গে কথা বলব আমরা। বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঘাতক দালাল নির্মূল কমিটি বলেছে অনেক আগে এটি করার দরকার ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলেছেন যে জামায়াতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তার আলোকে দলটিকে নিষিদ্ধ করা যায়। আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার প্রতিবেদন তৈরি করেছে, দেখে আসবো। ৭১-এর মুক্তিযুদ্ধে সরাসরি বাংলাদেশের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী। কেবল বিরোধিতাই নয়, রাজাকার ও আলবদর বাহিনী গঠন করে পাক হানাদারদের সঙ্গে সরাসরি গণহত্যায় অংশ নেয় দলটি। স্বাধীনতার পর দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হলে জামায়াতও নিষিদ্ধ হয়, কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান পরিবর্তন করে এই দলটিকে রাজনীতি করার সুযোগ করে দেয়া হয়। এরপর থেকেই জামায়াত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু বড় দলগুলোর ছত্রছায়ায় সাংগঠনিক শক্তি বাড়ানো ও ক্ষমতার অংশীদার হয় দলটি। সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে উচ্চ আদালত। এরপর দলটি নিষিদ্ধের দাবি উঠলেও আইন সংশোধনের অজুহাতে সেই দাবি ঝুলিয়ে রাখা হয়।
সম্প্রতি ছাত্র আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতার জেরে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ ও তার শরিকরা। জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার এই সিদ্ধান্তের পর শুরু হয় জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া। আইনমন্ত্রী জানান, বুধবারই নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি বললেন, অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হলে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে এবং আমাদের যাবতীয় অর্জন এগুলোকে রক্ষা করতে হলে জামাতকে নিষিদ্ধ করতেই হবে, কারণ জামাত বাংলাদেশের কনসেপ্টে বিশ্বাস করে না। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেও বেশ কয়েকটি রায়ে জামায়াত ইসলামীকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে। প্রসিকিউটররা বলছেন, সেসব রায়ের আলোকেই দলটিকে নিষিদ্ধ করা যায়। জামাতকে ট্রাইব্যুনালের বিভিন্ন রায়ে আমরা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করেছি। কাজে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে যেহেতু জামাতকে চিহ্নিত করা হয়েছে এবং প্রমাণিত, সেই ক্ষেত্রে তো নিষিদ্ধ করার ক্ষেত্রে নির্বাহী আদেশ বা পার্লামেন্টে আইন পাশ করলে তো কোনো সমস্যা নেই। জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য কয়েক বছর আগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত কাজ শেষ করে, তবে সরকারের সিদ্ধান্তহীনতায় মামলা দায়ের হয়নি। জামাত শিবির নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এবং ২০১৩ সালে নির্বাচন কমিশন জামাত শিবিরকে নিষিদ্ধ করে, তারা দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করতে পারেনি। কিন্তু বর্তমান সময়ে যে সহিংসতা এবং তাণ্ডব পরিচালিত হয়েছে তার যে ব্লুপ্রিন্ট সেটি জামায়াত শিবির তৈরি করেছে, এমনটি কিন্তু নিশ্চিত হওয়া গেছে, এবং তা থেকে প্রমাণ হয় জামায়াত শিবির একেবারেই নিঃশেষ হয়ে যায়নি। কিন্তু তাদের যে নিষিদ্ধের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে জানবো। আইনমন্ত্রী বলেছেন তার আগে 14 দল একমত হয়েছেন, কিন্তু আসলে প্রক্রিয়াটি কি? আমাদের সাথে আইনজীবী রয়েছেন ব্যারিস্টার তানজিবুল আলম, আপনাকে কাছ থেকে জানতে চাই। এবং তারও আগে আমরা একটু যুক্ত করে নেই, আমাদের সাথে শমশের মবিন চৌধুরী বীর বিক্রম, সাবেক পররাষ্ট্র সচিব, যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। তানজিবুল আলম, আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই এই নিষিদ্ধের প্রক্রিয়াটি আসলে কি হবে এখন। আচ্ছা, আমি প্রথমে আমাদের দেশে যে প্রচলিত আইনগুলো আছে বিভিন্ন সংগঠন নিষিদ্ধের ক্ষেত্রে, সেটা রেফারেন্সটা সাথে আপনার সাথে একটু শেয়ার করি। বাংলাদেশে বর্তমানে যে আইনগুলো আছে সেই আইনগুলোর মধ্যে দুটো আইন এখানে প্রণিধানযোগ্য। একটা হচ্ছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট আর একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন। এই দুটো আইনেই সরকারকে ক্ষমতা দিয়েছে বিভিন্ন ধরনের কন্ডিশনস যেগুলো আছে সেগুলো যদি স্যাটিসফাই করে তাহলে একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। আপনি যদি স্পেশাল পাওয়ার সেক্টর দেখেন তাহলে ওইখানে স্পেশাল পাওয়ার সেক্টর একটা বিধান আছে, সেই বিধান অনুযায়ী আপনার এটা করতে পারবে। সেই বিধানটা হচ্ছে আবার 19 ধারায় যদি 20 ধারায় যদি করেন তাহলে সেটা 6 মাস পর্যন্ত করা যাবে। আর যদি ধর্মভিত্তিক ধর্মের কথা বলে পলিটিক্যাল পারপাসে যদি কোনো সংগঠন করা হয় তাহলে সেটারও একটা প্রক্রিয়া আছে, ওখানে স্যাটিসফ্যাকশনের একটা রেকর্ডিং অফ স্যাটিসফ্যাকশনের বিধান আছে, সেটা অনুযায়ী একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো টাইম লিমিট দেওয়া নাই। আবার যদি সন্ত্রাস দমন আইনের বিধানটা দেখেন, আমার মনে হয় যে আমাদের এই ক্ষেত্রে সন্ত্রাস দমন আইনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন স্পেশাল পাওয়ারস অ্যাক্ট। কারণ স্পেশাল পাওয়ারস অ্যাক্টের মধ্যে যেই স্ট্রাকচারটা আছে সেখানে একটা তো হচ্ছে টাইম লিমিট আছে, আর সেকেন্ড ক্ষেত্রে যেই বাইটিং অফ দি প্রভিশনসগুলো আছে সেক্ষেত্রে জামাতকে পলিটিক্যাল পারপাসে রিলিজিয়াস সংগঠন বলা যাবে কি যাবে না এটা নিয়ে তর্ক থাকতে পারে। সেই কারণে আমার ধারণা স্পেশাল পাওয়ার সেক্টর এখানে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। যদি এখন প্রচলিত আইনে যদি কোনো ধারায় আমার কাছে যদি সরাসরি অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই করা যায়, সেটা এই ক্ষেত্রে আপনার আমার ওপিনিয়ন হচ্ছে, আই মাইট বি রং, সেটা হচ্ছে আপনার সন্ত্রাস দমন আইনের 18 ধারায় এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য যেসব এলিমেন্টগুলো থাকা কথা সেগুলো সবগুলো জামাত এবং শিবিরের ক্ষেত্রে প্রযোজ্য হয়।
সো নিষিদ্ধ ঘোষণার যদি আসে তাহলে এটাকে সন্ত্রাসী সত্তা হিসেবে, সন্ত্রাসী সত্তার একটা ডেফিনেশন ওই আইনে দেওয়া আছে। এবং ওই আইনের একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে সন্ত্রাসী সংগঠনের একটা ইন্টারন্যাশনাল যেই ডেফিনেশনগুলো আছে সেগুলো এখানে ইনকর্পোরেট করা হয়েছে। কারণ আপনার জঙ্গিবাদ, তারপর ধর্মীয় সন্ত্রাসবাদ কিংবা যে কোনো ধরনের সন্ত্রাসের ক্ষেত্রে যদি সাংগঠনিক সংগঠনের এবং যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যে পৃথিবীব্যাপী যে একটা সিদ্ধান্তের প্রক্রিয়া আছে সেগুলোর সাথে তারই ধারাবাহিকতা এই আইনটা পাশ করা হয়েছে। সেই জন্য এটার একটা আন্তর্জাতিক ব্যাপ্তিও আছে। ওখানেই বলা আছে কোনো কোনো ক্ষেত্রে ইউএন রেজলিউশনসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু কোনো একটা সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে। এখন বাংলাদেশে বর্তমানে যে প্রক্রিয়া চলছে এবং আগামী আইনমন্ত্রী বলেছেন আগামী কালকের মধ্যে এটি করা হবে নির্বাহী আদেশে, মানে এই বাংলাদেশে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া সম্পর্কে যদি আচ্ছা, এখন আইনমন্ত্রী মহোদয় আগামী কালকেই যে নির্বাহী আদেশে করুন বলছেন সেটা আমার জানা মতে এই দুইটা আইনের মাধ্যমে সরকারকে ক্ষমতা দেওয়া আছে, কিন্তু ওই দুইটা আইনের যে পাওয়ার সেটা কিন্তু অ্যাবসলিউট পাওয়ার না। আপনি যদি সেকশন 18-এর প্রভিশনটা দেখেন ওখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে কোনো একটা সংগঠনকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত তফসিল 2-এ তালিকাভুক্ত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনি আমাদের বর্তমানে আইনে যে তফসিল 2-এ যে সংগঠনগুলো আছে, হরকাতুল জেহাদ আছে, জেএমবি আছে এবং অন্যান্য যেসব জঙ্গি সংগঠনগুলো আছে তাদের নাম অলরেডি লিপিবদ্ধ আছে এবং ওখানেই ওই আইনে বলা আছে সরকার সময় সময়ে গেজেটের মাধ্যমে ওই তফসিলভুক্ত যে দুই তফসিলের মধ্যে যে সংগঠনগুলো আছে তাদের সাথে অ্যাড করতে পারবে। তো যদি আইনগত প্রক্রিয়ার কথা বলেন গ্যাজেটের মাধ্যমে যেটা নির্বাহী আদেশ, সেটারও তো একটা আইনি বেসিস লাগে, সেই আইনটার বেসিসটা হচ্ছে এটা। এবং এটা যদি হয়ে থাকে তাহলে আপনি বললাম করলাম সেটা হবে না, সেটা হচ্ছে যে আপনাকে দেখাতে হবে যে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেখানে আইনে যেহেতু বলা হচ্ছে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে করতে হবে, তাহলে কোন সেই যুক্তি এবং সেই যুক্তিটা সঙ্গত কারণ কিনা সেই দুইটা এলিমেন্ট স্যাটিসফাই করার পরে আপনি এই গ্যাজেটটা করতে পারবেন। যদি একেবারে পরিষ্কার সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখি যে সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামকে অন্তর্ভুক্তি করা, অর্থাৎ যেই সন্ত্রাসী সংগঠনের তালিকা ইতিমধ্যে রয়েছে সেখানেও তাদের নাম অন্তর্ভুক্তি করার মাধ্যমে এটিকে একটি প্রক্রিয়ার মধ্যে ফেলা যেতে পারে। রাইট, এখানে একটা জিনিস বলে রাখি, 18 অধীনে যদি কোনো একটা সংগঠনকে সন্ত্রাসী সত্তা হিসেবে লিপিবদ্ধ করা হয় তফসিল খতে 2 নম্বর তফসিলে, তখন কিন্তু তার একটা অধিকার থাকে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সেকশন 19 ধারার অধীনে 30 দিনের মধ্যে সে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একটা রিভিউ করার আবেদন করতে পারবে। সেই জন্য আবার রিভিউ বোর্ড করতে হয়, রিভিউ বোর্ডেও যদি খারিজ হয়ে যায় তখন তার আইনি প্রক্রিয়াটা শেষ হবে। এখানে যে জিনিসটা ইন্টারেস্টিং আসবে সেটা হচ্ছে যে ধরেন জেএমবি বলেন অন্যান্য ছোটোখাটো যেসব অর্গানাইজেশনকে আমরা এই আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করেছি সেটার সাথে জামাতে ইসলামের যে ইতিহাস এবং জামাতে ইসলামের যে ব্যক্তি কিংবা তার যে সাংগঠনিক ক্ষমতা দুটো কিন্তু এক করে দেখলে চলবে না। সো এই সিদ্ধান্তটা নেওয়ার প্রক্রিয়াটাতে আমাদেরকে আরো অনেক বেশি ভেবেচিন্তে করতে হবে। সাংগঠনিক প্রক্রিয়া, এবং আমরা বারবার দেখেছি যে জামায়াতকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো না কোনো ফাঁক রাখা হয়েছে। 72-এর সংবিধানে ধর্মান্ধ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। 1991 সালে জাহানারা ইমাম প্রথম দাবি তুলেছিলেন জামায়াতকে নিষিদ্ধ করার ক্ষেত্রে। আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো এক জায়গায় আমরা আটকে যাচ্ছি। এটি কি আসলে কোথাও একটি ফাঁক থেকে গেল কিনা? আমাদের সাথে আগেই বলেছিলাম শমশের মবিদ চৌধুরী রয়েছেন, বীর বিক্রম, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছ থেকে জানতে চাই এটি যে এই যে জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটির কোনো আন্তর্জাতিক ব্যাপ্তি রয়েছে কিনা বা এটির কোনো প্রভাব রয়েছে কিনা? ধন্যবাদ। না, কিসের প্রভাব? যে আন্তর্জাতিক কোনো প্রভাবের কারণে জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে সেটা জানতে চাচ্ছেন? ব্যাপারটি হচ্ছে একটি রাজনৈতিক দলকে যখন আপনি নিষিদ্ধ করবেন, যার কিনা সাংগঠনিক অবস্থান, যেটি ব্যারিস্টার তানজিম বলছিলেন যে সাংগঠনিক অবস্থান অন্য সন্ত্রাসী দলগুলোর মতো নয়, সেক্ষেত্রে এটির কোনো প্রভাব থাকবে কিনা? ধন্যবাদ। আমি একজন সাধারণ নাগরিক হিসাবেই বলেন, মুক্তিযোদ্ধা হিসাবে বলেন, আমি মনে করব যে আইনি জটিলতায় যদি আপনি যেতে চান, কারণ আইন কিন্তু খুব জটিল হতে পারে, এটা অ্যাডভোকেট সব পরিষ্কার করে বললেন। 72-এর সংবিধানে তো এই ধরনের দলকে নিষিদ্ধ ইতিমধ্যে করা হয়েছিল, কারণ যারা বাংলাদেশের মানে জন্ম নিয়েই প্রশ্ন তুলেছিলেন বা বাংলাদেশের
সেই মুক্তি সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, যেখানে লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, তাদের তো বাংলাদেশের রাজনীতি করার কোনো নৈতিক অবস্থান থাকতেই পারে না। এক বিষয়টা হচ্ছে কি, যে জামাতের প্রতি যতই আমাদের বিদ্বেষ থাকুক, যতই তাদেরকে আমরা তিরস্কার করি, দুঃখজনক হলেও সত্য যে জামাতে ইসলামকে কিন্তু সকল বড় রাজনৈতিক দল পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ব্যবহার করেছে নিজের স্বার্থে। সেটাই হলো গিয়ে আমাদের দুর্ভাগ্য। এখন এই নিষিদ্ধ করাটা কিন্তু অনেক আগেই উচিত ছিল। আপনার প্রশ্নটা প্রাসঙ্গিক এ কারণে বলবো এই মুহূর্তে, যে আমি একটু আমার আপনাদের প্রোগ্রামে যোগ দিতে একটু দেরি হলো। সেটা হলো যে আমি একটা বিদেশি এমবেসির একটা প্রোগ্রামে ছিলাম, তাদের জাতীয় দিবস। সেখানে ইউরোপীয় বলেন, জাপানি বলেন, 2-3 জন রাষ্ট্রদের সাথে কথা হচ্ছিল এই জামাতে নিষিদ্ধ। তারা বললো যে এটা তো অনেক আগেই করা উচিত ছিল, এসব তো বাংলাদেশের নীতি আদর্শের সাথে তো জামাতের কোনো অবস্থান থাকতেই পারে না, কিন্তু এতদিন করলেন না কেন? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে দলকে নিষিদ্ধ করলে ব্যক্তিকে তো নিষিদ্ধ করতে পারবে না। সে জামাতে ইসলামের নাম ছাড়াই অন্য কোনো ছদ্মাবরণে সে রাজনীতি করতে পারবে বাংলাদেশে, এবং তার সেই মৌলিক সে নীতি, বিষাক্ত নীতি আদর্শ বলেন, সেদিকেই সে সেখানেই থাকবে। তো সেটাকে কিভাবে মোকাবেলা করবে? হ্যাঁ, সরকারের যেহেতু এই দলটা নিবন্ধিত না, তাদেরকে অবশ্যই নির্বাচন কমিশন নিবন্ধিত না, তাদেরকে নিষিদ্ধ করা যায়। অনেক সময় অতীতে নিষিদ্ধ কেন করা হয় না সেই প্রশ্নটা আমারও আছে। কিন্তু এখন সেই ব্যক্তিকে কি করবে? তাদের জানি না সমর্থকের সংখ্যা কি, পিন্টু হয়তো আমার থেকে ভালো বলতে পারবেন, কিন্তু তাদেরকে কি করবে? তাদেরকে আপনি কিভাবে প্রতিরোধ? আপনার কোনো একদম পরীক্ষিত আরো উন্নত মানের আদর্শ দিয়ে যেটা বাংলাদেশের নতুন প্রজন্ম গ্রহণ করে, সেটা দিয়েই তো জামাতকে আপনাকে মোকাবেলা করতে হবে। বা জামাত অন্য নামে গেলে বা অন্য দলের সাথে যদি তারা সেই আশঙ্কা তো রয়েছে। শমশের মোবিন চৌধুরী, একটা বিষয়, জামায়াত তো শুধু বাংলাদেশে নয়, এটি জামাতে ইসলামী পাকিস্তান, জামাতে ইসলামী অমক, জামাতে ইসলামী তমক, বিভিন্ন দেশে এর সংগঠন রয়েছে, ভিন্ন নামে হোক বা তাদের অঙ্গ সংগঠন রয়েছে। তাহলে আমি সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা যখন একটা দলকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করব, তারা তো ব্যক্তির যে মৌলিক নীতি সেটি তো পরিবর্তিত হবে না, সেটি কি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা? সেই আশঙ্কা তো আমাদের রয়েছে, কারণ তারা, আমি তো বললাম যে তারা অন্য কোনো নামে অন্য কোনো দলের ছত্রছায়ায় হয়তো বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেখানে আপনি কি করবেন? আর আমি যেটা কথাটা বললাম যে আপনি এখন যে ছবিটি দেখাচ্ছেন স্ক্রিনে, দেখা যাচ্ছে যে যোগপথ আন্দোলনও জামাতের সাহায্য কোনো কোনো দলকে নিতে হয়েছে। আওয়ামী লীগই নিয়েছে, বিএনপির সঙ্গে তো একদম প্রত্যক্ষভাবে তাদের সম্পর্ক ছিল, একই জোটের সাথে তারা ছিল। তো তাদেরকে ব্যবহার করে এখন নিষিদ্ধ করে তাদের মধ্যে তো আরো রাগ ক্ষোভ আরো বেশি বাড়বে, তখন তারা অন্যভাবে। সেখানে আপনাকে যদি সুশাসন ভালোভাবে এখানে করতে পারেন, যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যে বাংলাদেশ মানুষ যুদ্ধ করেছিল, প্রাণ দিয়েছিল, প্রাণ বিসর্জন দিয়েছিল, সেই আদর্শে যদি আমরা সঠিকভাবে ফিরে যেতে পারি, তাহলে কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে। আইনি জটিলতার কথা যারা আইন নিয়ে কাজ করেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। এটা কি শুধু আপনি আইনি প্রক্রিয়ায় করবেন, একদম যে সংবিধান যে ক্ষমতা সরকারকে দিয়েছে সেই সংবিধানের ভিত্তিতে? তানজিম কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? আপনি যে কথাটা বললেন জনাব শমশের মোবিন, আমি আপনার সাথে একমত যে একটা রাজনৈতিক সংগঠনকে যদি নিষিদ্ধ ঘোষণা করতে হয় এবং পরবর্তীতে নিষিদ্ধ ঘোষণার পরবর্তী যে প্রক্রিয়াটা, সেটা আসলে বোথ লিগ্যাল এবং পলিটিক্যাল। সো লিগ্যাল পার্সপেক্টিভ থেকে তো খুবই ইজি, আপনার এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করে আইনের ধারা আপনি রেফারেন্স দিয়ে আপনি নিষিদ্ধ ঘোষণা করে দিতে পারলেন। কিন্তু ওরা এই সংগঠন হিসেবে যেই আইডিওলজি ধারণ করে সেটা তো আর সংগঠনের মধ্যে নেই, সেটা তো প্রতিটা সাপোর্টারের ব্রেনের মধ্যে আছে কিংবা ব্যক্তির মধ্যে আছে। তাহলে আপনি যদি ওই যে ব্যক্তিদেরকে যে ডিসোসিয়েট করা, সেটা কিন্তু বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় না, সেটা পৃথিবীতে অন্যান্য দেশে হয়েছে। আপনি বলছিলেন যে ইউরোপের, আজকে একটা দেশের সাথে আলোচনা করছিলেন, আমি এই ক্ষেত্রে জার্মানির এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই।
আপনি জানেন জার্মানিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ওরা তাদের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে ওখানে ওরা বেসিক ল অ্যান্ড কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্কটা ওখানেই কিন্তু এই বিধানটা করে দিয়েছে যে এমন কোনো সংগঠন যেটা আপনার গণতন্ত্র বিরোধী কোনো আইডিওলজি প্রপাগেট করে তাহলে কিন্তু তাকে নিষিদ্ধ ঘোষণার কনস্টিটিউশনের বিধানটা করে নিয়েছে। আমরাও কিন্তু করেছিলাম, কিন্তু পরবর্তী ডেভেলপমেন্টের কারণে আমাদের এই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। তো এখন আমরা যদি যাই কিছু করতে যাই না কেন, একটা আইনগত প্রক্রিয়া অবলম্বন করেই করতে হবে। তো সেটা করা স্টার্টিং পয়েন্ট হবে। পরবর্তী যে ফাইটটা হবে, আইডিওলজিক্যাল ফাইট যেটা হবে, সেটা কিন্তু আপনার কোর্টের বারান্দায় হবে না, সেটা হবে ওই রাজনীতির মাঠে। এবং ওইখানে যদি দেখা যায়, আপনি যদি দুটাকে কম্বাইন করেন, আইনে কিন্তু বিধান আছে যে একটা নিষিদ্ধ এরকম সন্ত্রাসী সত্তার কোনো সদস্য যদি কোনোভাবে একত্রিত হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যাবে। সেটা তো আপনি আইনি ব্যবস্থা নেবেন, কিন্তু আইনি ব্যবস্থা দিয়ে তো সমস্যাটার সমাধান হবে না। আপনাকে অবশ্যই ওই পলিটিক্সের মাঠেই ফেরত যেতে হবে, কারণ আপনি এখন দল হিসেবে জামায়াত শিবিরকে যেমন জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারছেন, যখন জামায়াত শিবির নিবন্ধিত দল আর থাকবে না তখন প্রত্যেকটি ব্যক্তিকে আলাদা আলাদাভাবে আপনাকে ধরতে হবে, এবং জঙ্গি এবং গুপ্ত হত্যার যে তৎপরতা সেটি কিন্তু ব্যক্তির মাধ্যমে তখন হবে, দল হিসেবে নয়। এবং এই প্রসঙ্গে আরো কথা বলবো। দর্শক, আলোচনা করছিলাম জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা প্রসঙ্গে। আমাদের সাথে জাহিদুল হাসান পিন্টু রয়েছেন। জাহিদুল হাসান পিন্টু, এই যে নিষিদ্ধ করলে কি সব ইস্যু সমস্যার সমাধান হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, সরাসরি যদি আপনি বলেন যে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হবে, এটা আপাতত আমি মনে করছি না। তার আগে একটু আগের বিতর্কের জের ধরে ধরি। বাংলাদেশে এখন পর্যন্ত ধরেন জঙ্গি সংগঠন যেগুলো নিষিদ্ধ হয়েছে, এই সংগঠন জামাতকেও জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে বলে আইনমন্ত্রী না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটু আগে ব্রিফিংয়ে বলছেন এটা জঙ্গি দল, সন্ত্রাসী দল। তো ওই সংজ্ঞায় যেটা ব্যারিস্টার তানজিব বললেন 2009-এর সন্ত্রাস বিরোধী আইনের 18 ধারায় সেটা পড়ে, ঠিক আছে। এখন বাংলাদেশে এর আগে যে 9টা দলকে নিষিদ্ধ করছে, এর মধ্যে আপনার 4টা দলকে স্পেশাল পাওয়ার সেক্টে করেছে বিএনপির আমলে, তখন সন্ত্রাস দমন আইনটা ছিল না। এই আওয়ামী লীগ সরকার এসে আরও 5টা জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। এখন এই সরকার মনে করতেছে যে জামাত ইসলামী নাশকতামূলক কাজ করছে বা জঙ্গি সংগঠনের মতো কাজ করছে, তাকেও জঙ্গি সত্তা হিসাবে ঘোষণা করে তাকে নিষিদ্ধ করবে। কিন্তু এতে আমি মনে করি রাজনৈতিকভাবে যে আপনার বা রাজনীতিতে যে গুণগত পরিবর্তনের চিন্তা করে আপনার এই সংগঠনটাকে নিষিদ্ধ করা হচ্ছে, সেটা কৌশলগতভাবে আমি মনে করি সরকারের ভুল সিদ্ধান্ত। তার কারণ এই সংগঠনটাকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করার চেয়ে আমি যদি তাকে যুদ্ধাপরাধীর দল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী দল হিসাবে এই দলটা পরিচিত, সেই হিসাবে যদি আমি যেতাম, আমার মনে হয় জনগণের কাছে এটা আরও আগে পৌঁছাতে পারতাম। আর এই নিয়ে সরকারের কৌশলটা আমি কেন বলি, সরকার এখন নির্বাহী আদেশ দিয়ে বা আপনার একটা প্রেস নোট দিবে, আগেরগুলি যেভাবে দেখেছি যে তারা জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জানমালের নিরাপত্তার জন্য দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হইল। এই যে এই প্রেস নোটের পরে আপনার এই যে হাজার হাজার জামাতের লোকজন, তাদেরকে আপনি কি করবেন? তাদের কি সবাইকে জেলে পুরিয়ে দিবেন? কারণ এই সংগঠন নিষিদ্ধ সংগঠন, সে কোথাও কিছু করতে গেলেই তো আপনার আইন ভঙ্গ হবে, আইন ভঙ্গ হলে তাকে অ্যারেস্ট করার কথা। তো এই রাজনৈতিক সক্ষমতা এই বাস্তবতায় আওয়ামী লীগের বা সরকারের আছে কিনা? আমি চাচ্ছিলাম হলো এটাকে গত 12 বছর আগেই আমরা দাবি করেছিলাম, তখন যদি নিষিদ্ধ করতো সেটা এতদিনে একটা পর্যায়ে চলে আসতে পারত। সরকার কিন্তু দেখেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এই আইনমন্ত্রী একবার বলছেন যে এটা ওই যুদ্ধাপরাধীর অপরাধে করা হবে, আইসিটি অ্যাক্ট আপনার সংশোধন করা হবে, একবার সংশোধন করেছে, আরেকবার সংশোধনের জন্য বলা হয়েছে, ক্যাবিনেটে যাবে, নানান রকমের কথা বলছে। এখন এসে এটা আপনাকে জঙ্গি সংগঠন হিসেবে যখন নিষিদ্ধ করতে যাবেন, বিএনপির মতো একটি দল যখন এই দলকে সমর্থন করে, একটি জামাত তো ছোটোখাটো দল না, 3-4-5% সমর্থক তো তার আছে, এই দলটাকে আপনি রাজনৈতিকভাবে যদি আগে মাঠে ময়দানে সেই কর্নার করে রাখতে পারতেন, তাহলে আজকে আপনি আইন দিয়ে করে আপনি তাৎক্ষণিক একটা ফল পেতেন। আইন দিয়ে করেও একটা ফল পাবেন, একটা আইনগত ভিত্তি যখন তৈরি হয়, তাদেরকে ধরার, তাদেরকে অ্যারেস্ট করার বা তাদের কর্মকাণ্ড বন্ধ করার এটা লাগে। কিন্তু আমি মনে করি ফিল্ড আগে ঠিক করা দরকার ছিল, তখন আপনার সুবিধা হতো আপনার এই দলটাকে মোকাবেলা করার। আজ হোক কাল হোক জামাতের মতো দলের সঙ্গে আওয়ামী লীগের একটা লড়াই হবে, এই দেশে এটা হবে। কিন্তু কোন সময় আপনি সেই লড়াইটা অংশ নেবেন
সেই সিদ্ধান্তটা আমার মনে হয় রাজনৈতিকভাবে বিবেচনা করে নেওয়া উচিত ছিল। আর আমাদের সাথে শমশের মুবিন চৌধুরী রয়েছেন। শমশের মুবিন চৌধুরী, এই যে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করলে কি দেশে বিদেশে এর কোনো প্রভাব পড়তে পারে কিনা, একেবারে ছোট করে, আমরা শেষ পর্যায়ে রয়েছি। না, আমি মনে করি না তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে। মানে বাংলাদেশের সঙ্গে কোনো দেশের যেমন বৈরী সম্পর্ক গড়ে উঠবে জামাতকে নিষিদ্ধ করার কারণে, আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি না আন্তর্জাতিকভাবে জামাতে ইসলামী বাংলাদেশের সেই অবস্থান এখন আর আছে, তারা সেটা অনেক আগে হারিয়ে ফেলেছে। তবে ভয়টা হলো এখানে যেটা, যে ব্যক্তিকে আপনি কি করবেন। জার্মানির কথা যখন ব্যারিস্টার তামজিদ তুললেন, এই যে এরউইন রমেল ছিলেন হিটলারের সবচেয়ে বিশ্বস্ত একজন সৈনিক এবং মানে অসংখ্য প্রশংসিত। তো সেই নাৎসি দলকে তো তারা নিষিদ্ধ করে দিল, আগামী থেকে নির্বাচন করতে নাৎসি দল থেকে। কিন্তু সেই রোমেলের ছেলে মানফ্রেড রোমেল 1997 সালে মিউনিকের মতো একটি বড় শহরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি বলছেন আমি নাৎসি পার্টির সম্পৃক্ত না, কিন্তু তার মনে কি তার বাবার সে নীতি আদর্শকে লালন পালন করছিলেন কিনা এটা তো কেউ জানে না। কিন্তু উনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিশাল ব্যাপক ভোটে ব্যবধানে উনি মিউনিকের মতো আসলে ব্যক্তির মৌলিক নীতি, দলকে দলের উপরে নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে, ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা, সেটির মোকাবেলা কিভাবে? তানজিবুল আলম, আপনার কাছ থেকে শেষ মন্তব্য নেব, একেবারে সময় কম। জি, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যদি নিষিদ্ধই করতে হয় তাহলে এটার পূর্বাপর বিবেচনা করে এবং আইনগত যে প্রক্রিয়াগুলো আছে, বিশেষ করে যে কন্ডিশনসগুলো আছে সেগুলোর যে স্যাটিসফ্যাকশনটা হয়েছে সেটা রেকর্ডের জন্য থাকে, যাতে করে পরবর্তীতে আপনি একটা জিনিস বুঝেন, ইভেন যদি বন্ধও করে দেওয়া আইনগতভাবেও করা হয়, ওরা কিন্তু এটা নিয়ে বসে থাকবে না, তারা আইনি একটা প্রক্রিয়ার মাধ্যমে জিনিসটাকে মোকাবেলা করার চেষ্টা করবে, যাতে করে আমরা ওই আইন বেসিক যে প্রিন্সিপালগুলো আছে আইনের সেগুলো মেনে ওই সিদ্ধান্ত নেওয়াটাই তখন আসলে আইনগতভাবে যদি করতে হয়। আর পলিটিক্যাল যে কথাটা বলা হচ্ছে, আমি এগ্রি করি ওনার সাথে, শমশের মুবিন চৌধুরীর সাথে, যে আপনি যদি তাদেরকে আইনগতভাবে নিষিদ্ধ করে পলিটিক্যালি যদি আপনাকে উইন করতে হয় তাহলে অবশ্যই আইনগত প্রক্রিয়াটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, কিন্তু বাকি অংশটা কিন্তু আপনাকে মাঠে মোকাবেলা করতে হবে এবং সেটা রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, এবং ওইখানে কিন্তু আপনার পথটা আরো অনেক কঠিন। আপনাকে ধন্যবাদ জানাই। শমশের মুবিন চৌধুরী, বীর বিক্রম এবং জাহিদুল হাসান পিন্টু, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই। একেবারে শেষ সময়ে রয়েছে, ব্যক্তির মৌলিক নীতির পরিবর্তন হবে না, আইন যতই দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হোক না কেন, এর মোকাবেলা শুধুমাত্র আইনগতভাবে নয়, রাজনৈতিকভাবেও মাঠে ময়দানে করতে হবে এবং এই আলোচনা চলতেই থাকবে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি সবাইকে একাত্তর সংযোগের পক্ষ থেকে।